আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংরেজি দ্বিতীয় পত্রে প্রশ্নে কি কি থাকবে এবং সেগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। তো এখানে স্মার্ট বোর্ডে দেখতে পাচ্ছ ছবিটা আছে ষষ্ঠ শ্রেণীর। প্রথমে আমরা পাবো 1 নংয়ে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করা হবে আমাদের 1 নংয়ের কাজ। আমরা 10টা আইডেন্টিফিকেশন করলে অর্ধেক নম্বর করে আমরা পাবো 5। তারপর মানে এখানে সেন্টেন্স বা প্যাসেজ আকারে প্রশ্নে দেওয়া থাকবে, আমরা আন্ডারলাইন যেই শব্দগুলো করা থাকবে বা বোল্ড করা থাকবে, মোটা করা থাকবে, সেই শব্দগুলো কোন পার্ট অফ স্পিচ সেটা আমরা লিখব। যেমন মনে করেন যে লেখা আছে এই আই ওয়ান্ট টু গো টু ঢাকা, এখানে ওয়ান্টের নিচে কি করা আছে? আন্ডারলাইন করা আছে। তাহলে ওয়ান্ট কি? ওয়ান্ট মানে চাওয়া, এটা একটা ভার্ব। তাহলে এটা যদি মার্ক করা থাকে আমরা কি করব? এটা আমার খাতায় এন্ট্রি করে যে ওয়ান্ট, এরপরে আমরা একটা হাইফেন দিয়ে লিখব ভার্ব। ব্যাস, অর্ধেক নম্বর, আধা করে 10টায় 5 নম্বর। এরপর 2 নং এ থাকবে শূন্যস্থান, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। ক্লু দেওয়া থাকবে মানে ইঙ্গিত বা তথ্য দেওয়া থাকবে। এটা পার্ট অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের উপর এবং প্রিপজিশনের উপরে। পার্টস অফ স্পিচ বললেই তো হয়, এরপর প্রিপজিশন, আর্টিকেল এগুলো গুরুত্ব পাবে। তো আমরা 2 নং শূন্যস্থান এর প্রশ্ন উত্তরটার জন্য আমরা মানে বেশি বেশি করে প্রস্তুতি নেব আর্টিকেল এবং প্রিপজিশনের উপরে। আর্টিকেল কোনগুলো জানো তো না? এই, এন্ড, দা। এরপরে সাবস্টিটিউশন টেবিল, আমরা একটা বিকল্প টেবিল পাবো। টেবিলে 3টা অংশ বা 2টা অংশ থাকবে, 3টা অংশ থাকার সম্ভাবনাই বেশি। তো 3টা অংশকে মিলিয়ে আমরা কি করব? অর্থপূর্ণ বাক্য লিখব। এক্ষেত্রে আমরা মাঝখানে অনেক সময় অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে 3টা অংশ বোঝানোর জন্য মাঝখানে আবার ওনারা হাইফেন বা ড্যাশ ব্যবহার করেন। না, আপনারা এগুলো করবেন না, এগুলো ব্যবহার সম্পূর্ণ ভুল। আপনারা কি করবেন? আপনারা শুধু সেন্টেন্স লিখবেন, মাঝখানে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক ব্যবহার করবেন না। প্রশ্নে যদি আমরা পার্টের সামনে নম্বর পাই তাহলে কি দিব? ওই নম্বরগুলো দিব, ঠিক আছে? এরপরে আসেন রাইট ফর্মস অফ ভার্ব আসবে 4 নম্বর, ভার্বের সঠিক গঠন। রাইট ফর্ম, সঠিক গঠন অফ ভার্বস, ভার্বের। তো আমরা এখানে একটা প্যাসেজ বা আলাদা কয়েকগুলো সেন্টেন্স পাবো। সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান আকারে ভার্বগুলো দেওয়া থাকবে। ভার্বগুলোর আমরা সঠিক নিয়মে, সঠিক গঠনে যদি লিখি তাহলে নম্বর পাবো। তো এটাই ইংলিশে বলে রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক গঠন। এখানে আই এর সাথে কি হয়? আই এর সাথে এম হয়, আই এর সাথে ইজ হবে না। এটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। আমরা যদি ইয়েস্টারডে পাই তাহলে আমরা কি লিখবো? আমরা কি ইয়েস্টারডে পেলে গো লিখবো যে আই গো টু স্কুল ইয়েস্টারডে? না, হবে না। আমাদের কি লিখতে হবে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই গো হলো না, এখানে ওয়েন্ট লিখলাম। এটাই হলো কি? রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন। এরপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে। শিক্ষার্থীরা এই প্রশ্নটাকে অনেক বেশি ভয় পায়, কারণ এখানে কি আছে? অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো এখানে গ্রামাটিক্যাল টপিক আছে। তো কথা হচ্ছে সবগুলো টপিক কিন্তু এখানে কঠিন থাকে না। আমরা যে শিক্ষার্থীরা একবারে এটা কাজ করি না, অনেক সময় পরীক্ষার মধ্যে এটাতে আমরা যাই না, এটা ঠিক না। আমাদের এখানে অনেকগুলো সহজ টপিকও আছে, আবার 2-একটা কঠিন টপিকও থাকে। তো এখানে কি কি টপিক আছে একটু দেখা যায়। ক্লাস 6 এর জন্য, ক্লাস 6 এ তো আর কোনো তেমন কঠিন টপিক নেই, ক্লাস 6 এ সব সহজ টপিক আছে। আশা করি যদি শিক্ষার্থীরা নিয়মিত হয় এবং ক্লাসে মনোযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ পারবে। তো দেখা যাক কি আছে। এখানে আমরা চেঞ্জিং সেন্টেন্সে পাবো টেন্স এর চেঞ্জ। একটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স দিয়ে এটাকে পাস্ট টেন্সে করতে বলা হতে পারে বা ফিউচার টেন্সে করা বলা হতে পারে। যেমন আই এম আই স্টুডেন্ট, এটা ফিউচারে কি হবে? ফিউচার হবে আই শ্যাল বি আই স্টুডেন্ট। আই ইট রাইস, এটা পাস্ট টেন্সে করলে কি হবে? আই এট রাইস। এরকম কি করতে হবে?
একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পরিবর্তন করতে হবে। এরপর অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ, অথবা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আমরা কি করব, আমরা একটা নো, নট, নেভার এইসব ছাড়া সেন্টেন্স পাবো। যদি সেটাকে নেগেটিভ করতে বলে তাহলে আমাদের টার্গেট থাকবে এটাতে কি করে নো, নট, নেভার দেওয়া যায়। তবে হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের হয় আমাদের সিলেবাস অনুসারে। আমরা চেঞ্জিং সেন্টেন্স যেটা করি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা কিন্তু কনভার্সন অফ সেন্টেন্স করি না, আমরা করি ট্রান্সফরমেশন। মানে অর্থ কি থাকবে, ঠিক রকম থাকবে, শুধু সেন্টেন্সের কি হবে, চেঞ্জ হবে। পরে নেগেটিভ, এরকম অ্যাফার্মেটিভ নেগেটিভ করব। অ্যাসার্টিভ থেকে কি করব, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। একটা কথা থাকবে, এটাকে আমরা প্রশ্ন বানাবো অর্থ ঠিক রেখে। যেমন শি মেক্স আ বাস্কেট, আমরা প্রশ্ন করব ডাজন্ট শি মেক আ বাস্কেট, অর্থ কিন্তু একই, এরকম করব। এরপরে আমরা অ্যাসার্টিভকে অবজেক্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি এরকম করে চেঞ্জ করে বানাবো। এটা হলো ট্রান্সফরমেশন। পরবর্তীতে কোশ্চেন নাম্বার 6 এ আসবে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। যেখানে ছোট হাতের অক্ষর আছে আমরা বড় হাতের দেব, যেখানে কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক দরকার পড়বে সেখানে আমরা এগুলো দিব। মানে আমরা রিরাইট করব, 2-3 লাইনের একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে, আমরা এটাকে খাতায় কি করব, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করে পুনরায় লিখব। এটাতে আমাদের 5 নম্বর আসবে। এটা হলো আমাদের গ্রামার পার্টে 30 মার্কস গেল। আমাদের টোটাল পরীক্ষা হবে 50 মার্কস দেওয়াই আছে। এরপরে আমরা রাইটিং পার্টে চলে যাব। রাইটিং পার্টে কি আছে, রাইটিং পার্টে প্রথমে আছে লেটার, এটা হতে পারে ফর্মাল, হতে পারে ইনফর্মাল, আর অথবা ইমেল। লেটার আর ইমেল একই, আমাদের ক্লাস আছে লেটার আর ইমেলের মধ্যে কি পার্থক্য, আমার তেমন কোনো পার্থক্য নেই। আপনারা যদি লেটার আর ইমেলের মধ্যে পার্থক্যের ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো লেটার ফর্মাল অথবা ইনফর্মাল, ইমেল ফর্মাল অথবা ইনফর্মাল। ফর্মাল আর ইনফর্মালটা কি একটু বলে দিই, সেটা হচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক। প্রধান শিক্ষকের কাছে আমরা যেই লেটারটা লিখবো সেটাকে আমরা বলি ফর্মাল লেটার, অ্যাপ্লিকেশন। আর আমরা বন্ধু বান্ধবী বা মায়ের কাছে, বাবার কাছে যেই লেটারটা লিখবো সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। এটা ডিটেলস আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে যখন আমরা এই টপিক আলাদাভাবে আলোচনা করব তখন আলোচনা করব। এরপরে আমরা পাবো লাস্ট কোশ্চেন হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। ইন রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। 200 শব্দে আমরা একটা কম্পোজিশন লিখব, মানে এটা প্যারাগ্রাফ থেকে বড় হবে, এসে থেকে ছোট হবে। তো 200 শব্দ স্ট্যান্ডার্ড লেখা হলে 2 পৃষ্ঠা লিখে 3-4 লাইন হওয়ার কথা। তা আমরা যদি 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা একটু লিখি, বেশি লিখলে বেশি নম্বর। টিচারকে ইমপ্রেস করতে হলে একটু বেশি লিখতে হয়। তো বেশি লেখা যাবে, কম লেখা যাবে না, বুদ্ধিমানের কাজ হবে না। তো আমরা কম্পোজিশন লিখবো 2-2.5, কমপক্ষে 2 পৃষ্ঠা, 2.5 থেকে 3 পৃষ্ঠা। এই কম্পোজিশন আমাদের থাকবে 12 নম্বর। এই হলো আমাদের 50 নম্বর ইংলিশ সেকেন্ড পেপারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কি কি প্রশ্ন আসবে। ধন্যবাদ সবাইকে।